আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন, আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান জীবন ও চেতনা। জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার সকাল 8টা 20 মিনিটে। দেখতে চোখ রাখুন এটিএন বাংলায়। এছাড়া এটিএন বাংলা ইসলামিক লিখে ব্রাউজ করে ইউটিউবে দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকগুলো কিভাবে তাদের বিনিয়োগ গ্রাহক নির্বাচন করে। এক্ষেত্রে প্রচলিত নিয়ম এবং শরিয়া এই বিষয়গুলো কিভাবে সমন্বয় করা হয়, আর বিনিয়োগ খেলাপি রোধে সঠিক বিনিয়োগ গ্রাহক নির্বাচন কী ধরনের ভূমিকা পালন করে, এসব নিয়ে। প্রিয় দর্শক, আমরা জানি যে কোনো ব্যবসার সফলতার মূল চাবিকাঠি হচ্ছে সঠিক গ্রাহক নির্বাচন। আর ইসলামী ব্যাংকিংয়ে যদি সঠিক গ্রাহক নির্বাচন করতে ব্যর্থ হয় কেউ, তাহলে এই বিনিয়োগগুলো খেলাপি হয়ে বা নন পারফর্মিং হয়ে ইনকাম বন্ধ হয়ে যায়, ডিপোজিটারদের স্বার্থ ক্ষুণ্ণ হয়, এছাড়া শরিয়ার উদ্দেশ্যও ব্যাহত হয়। অথচ ইসলামী ব্যাংকিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে শরিয়া কমপ্লায়েন্স করে হালাল ইনকাম করা। তো এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অত্যন্ত বিজ্ঞ আলোচক, ইসলামী ব্যাংকার। আমার ডান পাশে রয়েছেন জনাব মোহাম্মদ এমদাদুল হক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার বাম পাশে আছেন বিশিষ্ট ইসলামী ব্যাংকার জনাব মোহাম্মদ মজিবুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, চলুন আমরা আলোচনার মূল অংশে যাই। জনাব মজিবুর রহমান, আমরা আলোচনা করছিলাম যে ইসলামী ব্যাংকগুলো কিভাবে বিনিয়োগ গ্রাহক নির্বাচন করে, সেখানে প্রক্রিয়া কী এবং চ্যালেঞ্জ কী, এটি আমাদের আজকের আলোচনার বিষয়। তো আপনি বলবেন কি যে আমাদের ইসলামী ব্যাংকগুলো যে বিনিয়োগ দেওয়ার সময় বিনিয়োগ গ্রাহক নির্বাচন করে এবং প্রচলিত ব্যাংকগুলো বিনিয়োগ গ্রাহক নির্বাচন করে, এই দুই ব্যাংকের গ্রাহক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে বেসিক পার্থক্য কী বা অতিরিক্ত কোনো পার্থক্য রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে কনভেনশনাল ব্যাংক বা সুদভিত্তিক ব্যাংক যে সকল রয়েছে, সেই সকল ব্যাংক বিনিয়োগ গ্রাহক নির্বাচনের ক্ষেত্রে ঋণ পরিশোধের সক্ষমতা ও জামানতকে বেশি গুরুত্ব দেয়। এই দুটি বিষয়কে গুরুত্ব দিয়েই তারা সাধারণত বিনিয়োগ গ্রাহক নির্বাচন করে থাকে। কিন্তু ইসলামী ব্যাংকগুলো এ বাদেও আরও কিছু বিষয় অতীব গুরুত্ব সহিত বিবেচনা করে। যেমন, যেই বিনিয়োগটা দেওয়া হবে সেই বিনিয়োগ গ্রাহকের ব্যবসাটা হালাল না হারাম, অতঃপর সততা, তার আমানতদারিতা কীরকম, ব্যবসায়িক ইথিক্স কীরকম, এবং যে প্রয়োজনে ব্যবসাটা নিচ্ছে সেই প্রয়োজনে কীরকম ঝুঁকি আছে, প্রয়োজনীয়তাটা কীরকম আছে, এই সকল বিবেচনা করে সাধারণত অন্যান্য কনভেনশনাল ব্যাংক বা যে সকল আমাদের প্রচলিত ব্যাংক রয়েছে, এর অতিরিক্ত মেজার হিসাবে, অতিরিক্ত বিবেচ্য বিষয় হিসাবে ইসলামী ব্যাংকগুলো এই সকল বিষয় গুরুত্বের সহ দেখে। এগুলো প্রচলিত ব্যাংকগুলো দেখে, ইসলামী ব্যাংকগুলো এগুলো দেখে, সেমগুলো তার অতিরিক্ত হিসাবে দেখে গ্রাহকের আমানতদারিতা। অতিরিক্ত হিসাবে যেমন পণ্যটা হালাল না হারাম, ব্যবসায়িক পণ্যটা শরিয়া সম্মত। ব্যাংকগুলো মদের উপর, তারপরে তামাক জাতীয় পণ্যের উপর, তারপরে অশ্লীল কোনো বিনোদন কেন্দ্র নির্মাণের জন্য বা ইত্যাদির জন্য যেটা শরিয়া পারমিট করে না, সেই সকল ক্ষেত্রে বিনিয়োগ প্রদান করতে পারে না। অতঃপর তার সততা দেখে, তার লেনদেনের বিহেভিয়ার কীরকম ছিল, কীরকম তার অতীতটা দেখা হয়, তার আমানতদারিতাটা কীরকম, তার কাছে মানুষ টাকা দিয়ে টাকাটা ফেরত পেয়েছে কিনা, এই সকল। তারপরে তার বিজনেস এথিক্সটা দেখে, তার বিজনেস এথিক্সে তার এই সকল গুণাবলী, তার মানুষের তার টাকা নিয়ে টাকা সঠিকভাবে ফেরত দিয়েছে কিনা, তার নীতি নৈতিকতাটা বিবেচনা করে অতঃপর দেখা হয় যে বিজনেসটা সে করবে তাতে ঝুঁকিটা কীরকম আছে, প্রয়োজনীয়তাটা তার যদি 10 টাকা থাকে ব্যাংকের কাছে 20 টাকা। এই সকল বিষয়গুলো স্যার আপনার কাছে, এই যে অন্যান্য ব্যাংকগুলো তো সিকিউরিটি নিয়ে ব্যবসা থাকলে সেখানে বিনিয়োগ করে, ইসলামী ব্যাংকগুলো অতিরিক্ত এই বিষয়গুলো যাচাই করে কেন? কারণটা কি? তার তো পর্যাপ্ত সহায়ক জামানত তিনি বন্ধক দিচ্ছেন। আসলে জামানত থাকলেই যে ব্যবসাটা সঠিক এবং সুচারুরূপে পরিচালিত হবে এবং সেখান থেকে রিটার্ন আসবে, ফেরত আসবে, এইটা কখনো সম্ভব হয় না। আসলে জামানত বিক্রি করে টাকা পরিশোধের দৃষ্টান্ত খুবই খুবই কম।
তাই ওই যে বিনিয়োগ গ্রাহক আমরা নির্বাচন করতে যাচ্ছি তার ইথিক্সটা, তার এবং সততা। এখানে আরেকটি বিষয় সম্ভবত কাজ করে, আমি যেটা জানি যে ইসলামী ব্যাংকিংয়ে কোনো বিনিয়োগ ক্লাসিফাইড হলে বা খেলাপি হলে সেখান থেকে ব্যাংক কোনো প্রফিট পায় না। জি জি, একটা নির্দিষ্ট সময়ের জন্য তার সাথে যে আমাদের চুক্তি হয়, সময়ের পরে ধরলাম 1 বছরের জন্য তার সাথে আমাদের কন্ট্রাক্ট বা চুক্তি হয়েছে, 1 বছর পার হয়ে গেলে তার উপর আর মুনাফা চার্জ করা যায় না। কনভেনশনাল ব্যাংকগুলো এটা পুরোটাই ইনকামে নিয়ে নেয়, ইনকামে নিতে পারে। 5 বছর পরে সমন্বয় হলে পুরোটাই ইনকামে নিতে পারে। ইনকামে নিতে পারে। ইসলামী ইসলামী ব্যাংকিংয়ে ব্যাংকগুলো 1 বছরের কন্ট্রাক্ট থাকলে 1 বছরেরটাই মুনাফা পাবে, জি জি, বাদ বাকিগুলো কম্পেনসেশন বা ক্ষতিপূরণ হিসেবে আদায় ক্ষতিপূরণ হবে, হিসেবে বিবেচিত সেটা হবে, অন্য খাতে ব্যয় হবে, অন্য সিএসআর ব্যাংকের খাতে ইনকামে যোগ হবে। ব্যাংকের ইনকামে এটা যোগ হয় না। মূলত এইসব কারণে ইসলামী ব্যাংক আরেকটু বেশি যাচাই বাছাই করে, অধিকতর সতর্কতার সহিত কোলেটারাল থেকে তার হিউম্যান বিহেভিয়ার, তার পেমেন্টটা, তার এই পণ্যগুলো দেখে বিবেচনা করেই গ্রাহক নির্বাচন করা হয়। চমৎকার বলেছেন স্যার। আপনার কাছে আবার আসবো, জনাব মোহাম্মদ ইমদাদুল হক। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, গ্রাহকের ব্যবসা পরিচালনার দক্ষতা, তার আর্থিক সক্ষমতা, যেটা আমরা বলি ফিনান্সিয়াল ভায়াবিলিটি, এই যাচাই করার জন্য আধুনিক পদ্ধতিগুলো কি কি, আর ইসলামী ব্যাংকগুলো কি এগুলো সঠিকভাবে পরিমাপ করতে পারছে নাকি এখানে কোনো ঘাটতি আছে? জি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে ইসলামী ব্যাংকিং এবং অন্যান্য কনভেনশনাল ব্যাংকিংও গ্রাহক নির্বাচনের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যে ভিজিবিলিটি, যেটা অর্থাৎ আর্থিক সক্ষমতা যাচাইয়ের জন্য অনেক সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, এবং আমাদের দেশে প্রত্যেকটা ব্যাংকই করে এগুলা। তো এর ভিতরে কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে তাহলে ভালোভাবে বুঝবেন। যে প্রথমে যদি বলা হয় যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালাইসিস করা, অর্থাৎ একটা গ্রাহকের, স্যার যেটা বললেন যে একটা গ্রাহকের বিনিয়োগ রিপেমেন্টটা জামানত বিক্রির উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে সে তার ব্যবসা থেকে ইনকাম করে আমার বিনিয়োগের কিস্তি আর আদার ফ্যাসিলিটি সে পরিশোধ করতে পারতেছে সক্ষম কিনা। সুতরাং এই সক্ষমতাটা আমরা ক্যাশ ফ্লো অ্যানালাইসিস থেকে জানতে পারবো। ক্যাশ ফ্লো তো মূলত হচ্ছে একটা ব্যবসায়ে যে পরিমাণ টাকা আসতেছে এবং চলে যাচ্ছে, অর্থাৎ ইনকাম এবং ব্যয় দুইয়ের পার্থক্য যদি উদ্বৃত্ত থাকে, সেটা তোমার ক্যাশ ফ্লো পজিটিভ। যদি আমার ইনকাম একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় শেষে, অর্থাৎ 1 বছর, হ্যাঁ 1 বছর শেষে, তো সেক্ষেত্রে যে উদ্বৃত্ত থাকলে আমরা এটাকে পজিটিভ ক্যাশ ফ্লো বলবো। তো আমরা যখন অ্যাসেসমেন্ট করব, অবশ্যই পজিটিভ ক্যাশ ফ্লো হলে সেই গ্রাহকরা আমরা এজ আমাদের বিনিয়োগ পজিটিভ ক্যাশ ফ্লো বলতে বোঝাচ্ছে যে বছর শেষে তার যে ব্যাংকের দায় দেনা পরিশোধ করার পর যদি পজিটিভ ক্যাশ ফ্লো থাকে ব্যালেন্স শিটে, তাকে ধরতে পারি আমরা যে এই প্রতিষ্ঠানটা মানে সক্ষমতা ভালো, রিপেমেন্ট সক্ষমতা ভালো। জি জি, অনেক সুন্দর বলেছেন। আসলে ঘটনাটা এটাই যে তার ব্যবসায় পরিচালনা ব্যয় থাকতে পারে, তারপরে তার ব্যাংকের ফিনান্সিয়াল আদার্স ব্যয় থাকতে পারে, ব্যাংকের সুদ থাকতে পারে, ইসলামী ব্যাংকের মুনাফা থাকতে পারে, এগুলো পরিশোধ করার পরে তার যেটা পজিটিভ ক্যাশ ফ্লো থাকবে, এটাই তার পজিটিভ ক্যাশ ফ্লো। নরমালি আমাদের সমাজে এখন ধরা হয় যে 1.5 গুণ অর্থাৎ 1.5 পয়েন্ট থাকলে আমরা সেটাকে অনেক স্ট্রং ক্যাশ ফ্লো বলতে পারি। 1.5 বলতে এটা কি তার দায়ের চাইতে, হ্যাঁ, 1.5 গুণ। তার যে মার্কেটে লোন আছে, বিনিয়োগ আছে, 100 টাকার বিপরীতে বছর শেষে তার ক্যাশ ফ্লো হচ্ছে 150 টাকা আছে, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরছি, স্ট্রং ধরছি। এবং 1.25 অর্থাৎ 1.25 থেকে 1.5 পর্যন্ত এটা আমরা ফেয়ার ধরতেছি, তার নিচে হলে এটা মার্জিনালে চলে আসছে। সুতরাং আমরা বিনিয়োগ গ্রাহক সিলেকশনের ক্ষেত্রে এই প্রসিডিউরটা মেনটেন করার চেষ্টা করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ক্যাশ ফ্লো থেকেই আমরা কিন্তু সহজে বুঝতে পারি যে একজন গ্রাহক তার বিনিয়োগ প্রিপেমেন্টের ক্যাপাসিটি আছে কিনা, সক্ষমতা আছে কিনা। এখন আমি ক্যাশ ফ্লো দিয়ে দেখলাম ক্যাশ জেনারেট কিভাবে হচ্ছে, অর্থাৎ টাকাটা কিভাবে আসছে, কিভাবে যাচ্ছে। তো তার হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালাইসিস করে দেখলাম যে এটা তার একের নিচে নেমে আসছে, তো তার ক্যাশ ফ্লোই কম, অর্থাৎ সে তার ইনকাম থেকে আমার বিনিয়োগের কিস্তি এবং আমার বিনিয়োগটা ঘোরাই দিতে পারছে টাকা দরকার, কিন্তু তার জেনারেট হচ্ছে 100 টাকা কিংবা তার নিচে, তাহলে এটা আমার জন্য রিস্কি গ্রাহক হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা যাবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই গ্রাহক যখন আমরা সিলেকশন করব তার প্রিভিয়াস রেকর্ডটা আমরা দেখব, অর্থাৎ আমরা যদি গ্রাহকের সিআইবি নিই তাহলে সিআইবিতে এই গ্রাহকের ক্লাসিফিকেশন ছিল কিনা, এই গ্রাহক কখনো রিশিডিউল ছিল কিনা, এই গ্রাহকের স্টে অর্ডার ছিল কিনা কিংবা ওভারডিউ ছিল কিনা, লোনের ট্রেন্ড আমরা বুঝতে পারবো যে আগে লোন কত ছিল এখন কত বাড়ছে, এই জিনিসগুলো আমরা সিআইবি স্ট্যাটাস থেকে বুঝতে পারবো। তারপরে মনে করেন যে আমরা তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তার ভ্যাট রেজিস্ট্রেশন, তার ইনকাম ট্যাক্স যেটা সার্টিফিকেট যেটা সাবমিট যেটা করে,
সেটা থেকেও আমরা এই গ্রাহকের আয় সম্পর্কে ধারণা পাইতে পারি। কারণ সে আমার কাছে একটা আয় ডিক্লেয়ার করলো, বাট আমি তার ইনকাম ট্যাক্সে দেখলাম সে যেটা সাবমিট করছে সেই পরিমাণে ইনকাম তার নাই। সে আমাকে বিক্রয় সাবমিট করলো, এত বিক্রয়, বাট আমি তার ভ্যাট। কিন্তু একটা কথা তো খুব কমন ভাবে জানা যায় যে অনেক ব্যবসায়ীরা ইনকাম ট্যাক্সে যেটা সাবমিট করেন, প্রকৃত যে বিষয়টা এটা সাবমিট অনেক সময় করেন না, তারা আলাদাভাবে একটা মেনটেন করেন। এটা অনেক সুন্দর প্রশ্ন করেছেন। তো ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা তো ওই গ্রাহকটাকেই পছন্দ করব যে ইনকাম ট্যাক্সও ফাঁকি দিবে না। আচ্ছা আচ্ছা, অনেস্টি, তার অনেস্টি, রাষ্ট্রে যে রাজস্ব ফাঁকি দিবে না এরকম গ্রাহককে আমরা চুজ করব। কারণ সেখানে ফাঁকি দিলে আমাদের ব্যাংকেও তো ফাঁকি দিবে, মানে কি আমার ব্যবসাটা তো হালাল হবে না। রাইট রাইট পার্সেন্ট আমরা বিনিয়োগ দিতে পারছি না। তারপরে আমরা যদি কাস্টমারের অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করি, তাহলে আমরা কিন্তু অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে আমরা বুঝতে পারি যে সেল প্রসিডটা তার অ্যাকাউন্টে জমা হচ্ছে, সেলসের রিফ্লেকশন কেমন হবে, রিফ্লেকশন কেমন, তার ব্যবসার এর কোনো স্ট্যান্ডার্ড আছে কি যে কত পার্সেন্ট রিফ্লেকশন হওয়া দরকার? মোটামুটি 60% হতে হবে, 60-70% হতে হবে। তার কম হলে আমরা মনে করব যে তার সে যে সেল ডিক্লেয়ার করছে সেই পরিমাণ সেলস তার 15 থেকে 20% ক্যাশে হতে পারে বা 30% সর্বোচ্চ, আর 70% অ্যাকাউন্টে রিফ্লেকশন হওয়াটা উচিত। জি জি, শুধু তাই নয়, আবার আমরা এখনো স্টেটমেন্ট দেখে এটাও বুঝতে পারি যে এই গ্রাহকের যদি রিপেমেন্ট বিহেভিয়ার ভালো না থাকে তাহলে কিন্তু তার চেক রিটার্ন করবে, তার যে পান্ডাল থাকবে চেকের ব্যবহার আমাদের কাছে রিটার্ন রেকর্ড রয়ে গেছে, তার মানে চেক ক্লিয়ারেন্স সাবমিট করবে, সেখানে রিটার্ন হবে, সেখানে রেকর্ড থাকবে। জি, তো এটাগুলো হচ্ছে তার প্রিভিয়াস। আমরা আপনার কাছে আবার আসবো, আপনার যেহেতু ধারাবাহিকভাবে আরো কিছু বিষয় আছে। তো মুজিবুর রহমান স্যার, আপনার কাছে আসছি যে আমরা একটা অভিযোগ প্রায় শুনি যে গ্রাহক নির্বাচনের সময় ইসলামী ব্যাংকগুলো প্রচলিত ব্যাংকের মতো অতিরিক্ত জামানত বা কোলাটেরাল সিকিউরিটি নেয়। তাহলে ইসলামী ব্যাংকিং এবং প্রচলিত ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য কি থাকলো? তো এই যে জামানত নেওয়ার বিষয়টা ইসলামী ব্যাংকিংয়ে যে এটা শরিয়ার সমর্থন কি করে না, এই ধরনের অভিযোগ কেন আসে? ধন্যবাদ আপনাকে এই কোশ্চেন করার জন্য। আসলে জামানতের বিষয়টা যেটা বলছেন যে ইসলামী ব্যাংকগুলোর আসলে মূল বিনিয়োগের মোড হচ্ছে মুদারাবা এবং মুশারাকা। এখানে উদ্যোক্তা এবং ব্যাংক উভয় মোডের ক্ষেত্রে, মুদারাবা মুশারাকা উভয়ের ক্ষেত্রে উদ্যোক্তা এবং ব্যাংকের সাথে লাভ লস শেয়ারিং হয়, বণ্টিত হয়। কিন্তু বাস্তবে দেখা যায় যে এই যে আমরা লাভ এবং ক্ষতি যেটা দেখায় আমাদের গ্রাহকের নেচারে, তারা এটা প্রকৃত তার রিফ্লেকশন ঘটায় না তার লেনদেনের। পরিশেষে দেখা যায় তাদের লস দেখায় তার ফিনান্সিয়াল স্টেটমেন্টে। এই লস করতে করতে দেখা যাচ্ছে ব্যাংক ক্ষতিগ্রস্ত হতে থাকে। ব্যাংক যদি ক্ষতিগ্রস্ত হয় তখন ডিপোজিটের আমানতের অর্থ আমানতকারীকে ফেরত দিতে পারে না। ফলশ্রুতিতে আমানতের সুরক্ষার জন্য এবং ইসলামী ব্যাংকের অন্য মোডগুলো যেমন হচ্ছে বাই মুরাবাহা, বাই মুআজ্জাল, বাই সালাম, এই ধরনের মোডগুলোকে ব্যাংক ইজারা পদ্ধতি বা ইজারা এইগুলোকে আমরা ব্যবহার করি জামানতের বিপরীতে। এই বিনিয়োগগুলো প্রদান করা হয় যাতে করে যে গ্রাহক নিচ্ছে তার মধ্যেও যেন রিপেমেন্ট করার সচেতনতা থাকে, যেন অবহেলা যেন না থাকে। হ্যাঁ, আমার সিকিউরিটি আছে, আমি টাকা যদি দিতে না পারি, বিনিয়োগের টাকা যদি আমি রিপেমেন্ট না করতে পারি, তাহলে আমার মূল্যবান এই সম্পদটা বিক্রি করে ব্যাংক এটাকে রিকভার করবে। এরই কারণে জামানত নেওয়া ইসলামী ব্যাংকের কোনো অসুবিধা বা শরিয়ার ব্যাপারে এটাকে কোনো ধরনের বাধা নেই। এটা মূলত হচ্ছে আমানতকারীর আমানতের সুরক্ষা এবং ওই বিনিয়োগ গ্রাহকের সচেতনতা বৃদ্ধি, অবহেলা যেন না করে, উইলফুল ডিফল্টার যেন না হয়, এই সকল দূরীভূত করার জন্যই জামানতটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছে লৌহবর্ম বন্ধক রেখে খাবার নিয়েছিলেন। ইসলামে এই ধরনের মূলনীতি রয়েছে। জি জি, তো সেই হিসাবে আমরা জামানত নেওয়াতে সমস্যা নেই, বরং আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্যই মূলত এটা জামানত রাখা হয়। এবং যে পদ্ধতিতে বিনিয়োগ দেওয়া হচ্ছে, বাই মুআজ্জাল, বাই মুরাবাহা এবং বাই সালাম, বাই ইস্তিসনা, এইচপিএসএম যেটা বলি আমরা, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক, এগুলো শরিয়া সম্মত পদ্ধতি। জি জি, এগুলো শরিয়াতে কোনো বাধা নেই সিকিউরিটি নিতে। ধন্যবাদ আপনাকে স্যার, আপনার কাছে আবার আসবো। জনাব ইবদাদুল হক, আপনি যেখান থেকে শেষ করেছিলেন আবার বলুন। থ্যাংক ইউ। তো কাস্টমার সিলেকশনের ক্ষেত্রে আমরা আরও কিছু বিষয়গুলো আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হয়। তার ভিতরে একটি হচ্ছে
যে যে ব্যক্তিকে আমরা কাস্টমার হিসেবে গ্রহণ করতে যাচ্ছি তার মার্কেট রেপুটেশনটা কেমন আছে, মার্কেট তার সুনামটা কেমন আছে, সে কি পাওনাদারের দায়ী মানে দেনাটা ঠিকমতো পরিশোধ করে না করে না, মার্কেটের অন্যান্য পিপলের কাছে তার গ্রহণযোগ্যতাটা কেমন। দেখা যাচ্ছে এক ব্যক্তির অনেক টাকা থাকতে পারে কিন্তু তার কিছু খারাপ অভ্যাস আছে, যে মানুষকে ঘোরায় টাকা দেয় না, এই ধরনের লোককে অবশ্যই আমরা বিনিয়োগ গ্রাহক হিসেবে গ্রহণ করবো এটা না। জানার উপায় কি এটা? এটা জানার উপায়, আমরা যাকে বিনিয়োগ দিব সে যেখানে ব্যবসা করে সেখানে আমরা ভিজিট করে স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসা করতে হবে। অথবা তার যারা সাপ্লায়ার যারা তাদের সাথে ব্যবসা করে, যারা সাপ্লায়ার, তার যারা ক্রেতা, তাদের সাথে কথা বলে এই ব্যক্তি সম্পর্কে খোঁজ খবর নিতে হবে বিনিয়োগ দেওয়ার পূর্বে। কারণ মানুষের টাকা থাকলে যে রিপেমেন্ট করবে এমন না, কিছু নেচারই আছে মানুষ যে টাকা থাকলেও পেমেন্ট করবে না। সুতরাং এই বিষয়টা আমাদেরকে বিনিয়োগ দেওয়ার আগেই সিলেকশন করতে হবে। নাম্বার 2 যেটা বিশ্বব্যাপী একটা প্রচলিত পদ্ধতি আছে 5C। একটা কাস্টমার সিলেকশন করার আগে অ্যানালাইসিস করতে গেলে এই 5C দেখা 5Cটা খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি সব ব্যাংক বিশ্বব্যাপী এটি প্রচলিত একটা পদ্ধতি। তো এই 5Cর ভিতরে প্রথম সি যদি আমরা বলি ক্যারেক্টার, তো ক্যারেক্টার বলতে এই ব্যক্তির অনেস্টি, ইন্টিগ্রিটি অ্যান্ড কমিটমেন্ট, এই তিনটি রক্ষা হয় কিনা। যেটা আপনি আগে বললেন এগুলো সাবধানতা, ওইটা একটা পদ্ধতি, এটা আরেকটা পদ্ধতি। নাম্বার 2 হচ্ছে ক্যাপাসিটি, অর্থাৎ যে ব্যক্তিকে আমরা টাকা দিচ্ছি এই ব্যবসা পরিচালনার দক্ষতা, ক্যাপাসিটি তার আছে কিনা, দক্ষতা আছে কিনা। নাম্বার 2 হচ্ছে সে এই ব্যবসা থেকে ইনকাম করে ব্যাংকের টাকা রিপেমেন্টের ক্যাপাসিটিটা তার আছে কিনা। এই দুটো আমরা মোটামুটি দেখতে হবে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ যে ব্যবসায় আমরা বিনিয়োগ করছি এই ব্যবসায় গ্রাহকের কতটুকু বিনিয়োগ টাকা আছে, ব্যাংকের কতটুকু মূলধন আছে। অর্থাৎ আমরা এখানে স্ট্যান্ডার্ড বলি 2/3, অর্থাৎ লোন 2 গুণ আর 1 গুণ হচ্ছে 70-30। এখন এর থেকে যদি কাস্টমারের ইকুইটিটা কম হয়ে যায় কাস্টমারের ইকুইটি, তাহলে এই ব্যবসাটা রিস্কি আমরা ধরে নিই, বেশি থাকলে কারণ এই ব্যবসার প্রতি তার মনোযোগ থাকবে না, সে মনে করে যে অন্য মানুষের টাকা ইকুইটি কম। এই জন্য 2/3 মানে কম লোন থাকা উচিত বা অবশ্যই বেশি থাকা উচিত না। তো যার আমরা সিআইবি রিপোর্ট কিংবা অন্যান্য জিনিস দেখে আমরা যদি বুঝি যে এই গ্রাহকের এই ব্যবসায়ী ক্যাপিটাল 2/3 বেশি অংশ সে বিনিয়োগ হিসেবে গ্রহণ করেছে, তাহলে সেই কাস্টমার গ্রহণ ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করতে হবে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে কোলাটারাল আসলে যদি প্রকৃত কাস্টমার হয় তাহলে কোলাটারাল কোনো ফ্যাক্ট না, বাট ভালো গ্রাহক হলে সেটা, বাট আমাদের ডিপোজিটারদের স্বার্থ রক্ষা করার জন্য এই বিনিয়োগটাকে সুরক্ষিত করার জন্য কোলাটারালটা আমাদেরকে নিতে হয়। তো এই কোলাটারালটা নেওয়ার ক্ষেত্রেও দেখা যায় অনেক ঝামেলা পাওয়া যায়, হয়তো সে সঠিক দলিলটা জমা দেয় না, এক জমি দেখে আর এক জমি মর্টগেজ করে, কিংবা এক লোকেশনের জমি দেখা যাচ্ছে এই রাস্তার পাশে জমি কিন্তু এটা আছে নদীর ভিতরে। অসংখ্য রেকর্ড পাওয়া যায় মার্কেটে বিভিন্ন ব্যাংকে, হ্যাঁ, কিংবা যে জমি যে মর্টগেজ দিচ্ছে সেটার মালিকই না। এটা বর্তমানে এই থেকে উত্তরণের উপায় কি, যে বলেন এক জায়গা দেখে আরেক জায়গা, এটা বর্তমানে কিন্তু ডিজিটাল সার্ভে নামে কোম্পানিগুলো বের হয়েছে। এই ডিজিটাল সার্ভের মাধ্যমে একবারে টু দ্য পয়েন্টে জমিটা কোথায় বাইর করা সম্ভব। এখন অনেক ব্যাংকই এই ডিজিটাল সার্ভে চালু করেছে, যার ফলে আমার ব্যাংকেও চালু করেছে। আমরা কিছু কিছু গ্রাহকের ক্ষেত্রে আমরা অলরেডি ডিজিটাল সার্ভে করে প্যান্টোগ্রাফ করে লোকেশন নিশ্চিত করে সেইটা ব্যাংকে জমা দেয়, সেটা আমরা আমাদের ফাইলে রেখে দিই এবং যথাযথভাবে সেটা করা হয়। হ্যাঁ, তো নাম্বার 5 যেটা, সেটা বলছিলাম যে কন্ডিশন, অর্থাৎ আমরা যে ব্যবসায়ী বিনিয়োগ করছি, যে প্রোডাক্টে বিনিয়োগ করছি এর মার্কেটেবিলিটি কতটুকু আছে, এই প্রোডাক্টটা মার্কেটে চলবে কিনা, এর বাজার অবস্থা কেমন, ভবিষ্যতের কেমন থাকবে, সে বিষয়গুলো আমাদের এই কন্ডিশন দিয়ে বোঝা যায়। তো এই মোটামুটি ইসলামী ব্যাংকিংয়ে কাস্টমার সিলেকশনের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করলে মোটামুটি কাস্টমার যদি যথোপযুক্ত আমরা পেয়ে থাকি। আমি বলছিলাম লাস্টের অংশে যে ইসলামী ব্যাংকগুলো এগুলো সঠিকভাবে পরিমাপ করতে পারছে কিনা। আপনি যে ব্যাংকে জব করছেন সেখানে এই ধরনের টুলসগুলো ব্যবহার করা হচ্ছে। আমি যে পদ্ধতিগুলো বললাম শুধু ইসলামী ব্যাংকিংই নয়, আমাদের যে সমস্ত ব্যাংকগুলো এই পদ্ধতিগুলো অবলম্বন করে এবং অ্যাসেসমেন্ট করেই বিনিয়োগ দেয়। আমি একটু এমদাদ ভাইয়ের সাথে একটু সংযোজন করি, সেটা হলো এ বাদ দিয়েও আমরা আধুনিক টুলস হিসাবে ইন্টারনাল রেট অফ রিটার্ন IRR করে থাকি, নেট প্রেজেন্ট ভ্যালু NPV তৈরি করি, রেশিও অ্যানালাইসিস, এইগুলোকে একজন গ্রাহক নির্বাচনের জন্য আধুনিক টুলস হিসাবে আমরা ব্যবহার করে একজন প্রকৃত ভালো গ্রাহক নির্বাচনের ক্ষেত্রে
এইভাবে নির্বাচন করে থাকি যে একজন কিভাবে ভালো গ্রাহক আইআরআর এর আমরা মধ্যে তো বাহির যেটা করব। ইন্টারনাল রিস্ক রেটিং জি জি যেটা বলা হচ্ছে এই সিস্টেম, এখানে আপনার গ্রাহকের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা জি জি বেশ ধরা হয়। তথ্যগুলোকে reflectionটা ইনপুট ঘটে। দিয়ে একটা দেখা হয়, তার রেশিওগুলো দেখা হয় রেশিও দেখা হয়। এবং সেটা স্ট্যান্ডার্ড রেশিওগুলো সেভাবে আসছে কিনা, কোনটা হ্যাঁ, কম কোনটা বেশি, ডেট সার্ভিস কভারেজ Right, রেশিও, ডেট সেগুলো কিরকম, দেখে আমরা ইকুইটি সিদ্ধান্ত কিরকম নেওয়ার চেষ্টা জি করি। জি জনাব আবদুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে রিশিডিউল করা হয় জি। বিনিয়োগ, এই রিশিডিউল করার ক্ষেত্রে আসলে মূলনীতি কি? একজন গ্রাহক যখন তার ব্যবসা মন্দা যাচ্ছে, ঠিকমতো রিপেমেন্ট করতে পারছে না, তো এই সময় রিশিডিউলের জন্য আবেদন করেন, এটা আসলে ইয়েটা কি, মানে ডিসিডিউলের মূলনীতি হচ্ছে যে একটা গ্রাহক যখন তার প্রেজেন্ট ফিগারটা পরিশোধ করতে পারতেছে না, তখন এইটা তাকে আরেকটু ছোট করে একটা কিস্তি ভিত্তিক করে দেওয়া সময় হয়, বাড়িয়ে দেওয়া। সময় বাড়িয়ে দেওয়া হয় যে সে যেন পরিশোধ করতে পারে। বাট এর প্রথম ধরেন কন্ডিশন যেটা, তার প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, না এটা তো অবশ্যই দেওয়া যাবে না। এর প্রথম কন্ডিশনটাই যে এই ব্যবসা ব্যবসাটা থাকতে চালু হবে। থাকতে হবে এবং তার প্রতিষ্ঠানটা ব্যবসা চালু থাকতে থেকে হবে। ইনকাম করে আগে সে যেখানে এই ক্যাশ কিস্তি ফ্লো পরিশোধ বেশি করতে জেনারেট পারবে। হতো, এখন কম হচ্ছে, এই কারণে সময় বাড়িয়ে দিয়ে তাকে জি, কিস্তির জি, সাইজটা পরিশোধের ছোট করে সুযোগ দেওয়া। বাট তৈরি যে করে ব্যবসা দেওয়া অলরেডি হয়। বন্ধ হয়ে গেছে সেখানে তো রিশিডিউল করার সুযোগ নাই। আচ্ছা আচ্ছা, ব্যবসা বন্ধ হয়ে গেলে এখানে ওয়ান টাইম এক্সিট নেবে, ওয়ান টাইম এক্সিট অথবা আমাদের লিগ্যাল প্রসিডিউর আমাদেরকে যেতে হবে আইনি এখানে। পদক্ষেপ নিয়ে পদক্ষেপ রিকভার নিতে করতে হবে। হবে, অথবা জি, ওয়ান জি। টাইম এক্সিট সুবিধা গ্রাহক নিতে পারলে নিতে পারে। জি। এক হয়তো রিশিডিউল করতে গেলেও ব্যবসা চলমান ব্যবসা থাকতে হবে, যেন সেখান চলমান থেকে থাকে। ক্যাশ ফ্লো জেনারেট হতে ক্যাশ হবে। ফ্লো জেনারেট হতে থাকে, সেখানে সেই ক্যাশ জন্য ফ্লো কম হওয়ার কারণেই মূলত সময় বাড়িয়ে তাকে এটা মানে পরিশোধের সুযোগ তৈরি করে সুযোগটা দেওয়া হয়। তৈরি করে দেওয়া হয়। তৈরি করে তো দেওয়া ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে অনেক মূল্যবান তথ্য শেয়ার করেছেন। আশা করি দর্শকরা অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়টি জানতে পারলাম যে ইসলামী ব্যাংকিংয়ে গ্রাহক নির্বাচন শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি একটি নৈতিক এবং শরিয়াগত বিষয়। তো ইসলামী ব্যাংকিংয়ে যদি আমরা সঠিকভাবে গ্রাহক নির্বাচন করতে পারি, তাহলে ডিপোজিটরদের স্বার্থ সুরক্ষা করা সম্ভব হবে এবং পাশাপাশি সমাজে একটি সুষম এবং কল্যাণমুখী অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে। আশা করি এ বিষয়ে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা যে দায়িত্ব আমরা পালন করছি, সাবধানতার সাথে আমরা বিনিয়োগ গ্রাহক নির্বাচনে ভূমিকা পালন করব। আজকে এ পর্যন্ত, আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, হায়াতে তৈয়বা দান করুন, সে আবেদন রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।